প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ইনফেকশন প্রতিরোধ ব্যবস্থা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ মনিরুল হক 1968 সালের এপ্রিল মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে মাইক্রোবায়োলজিতে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজির ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আপনাকে অনেক ধন্যবাদ এবং এনটিভির দর্শক সবাইকেই স্বাগতম। ইনফেকশন কন্ট্রোল বা ইনফেকশনের প্রতিরোধ ব্যবস্থা, সেটি আসলে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে কেমন দেখছেন আপনি? ইনফেকশন কন্ট্রোল বা প্রতিরোধ ব্যবস্থা আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি। একটা হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড, যেটা আমরা কমিউনিটি বা আমরা যেখানে বসবাস করি সেখানে একটা প্রতিরোধ বা ইনফেকশন। আরেকটা হলো আমাদের হসপিটাল ইনফেকশন। আমরা হসপিটালে আমাদের অসুস্থ রোগীরা থাকে, তো আমাদের কাছে মনে হয় ইনফেকশন কন্ট্রোল ইন হসপিটাল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হসপিটালে সকল রোগীরা সেখানে গিয়ে ভর্তি হন, তাদের বিভিন্ন রকম ইনফেকশনে তারা আক্রান্ত থাকেন, তারা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। সো আমার মনে হয় আমাদের বর্তমানে ইনফেকশন কন্ট্রোল ইন হসপিটাল আমাদের কাছে আমরা মনে করি সবচেয়ে গুরুত্ব আকারে আমাদের এই দিকটির ব্যাপারে নজরদারি করা দরকার। কমিউনিটির ক্ষেত্রে ইনফেকশনের চান্স কেমন রয়েছে? এত ওভারক্রাউডিং একটি দেশে আমাদের এত জনবসতি, সো এই কমিউনিটিতে আমাদের অনেকগুলি ইনফেকশন হয় এবং সেই কমিউনিটি ইনফেকশনগুলিও আমাদেরকে মাথায় রাখতে হবে। পাশাপাশি আসলে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন যেগুলো রয়েছে সেগুলো কি কি হয়ে থাকে? সাধারণত হসপিটাল ইনফেকশনটা হলো রোগী ভর্তি হওয়ার 48 ঘন্টা পরে যে ইনফেকশনটা হয় সেটাকে আমরা বলি হসপিটাল ইনফেকশন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হসপিটাল থেকে রোগী বাড়ি চলে গেল, 72 ঘন্টা পরে ইনফেকশনটা হবে বাড়িতে যাওয়ার পরে, সেটাকে আমরা হসপিটাল ইনফেকশন বলি। আবার কখনো কখনো একটা হসপিটালে আমরা অপারেশন করলাম, অপারেশনের পরে দেখা গেলো 30 দিন পর তো আবার ওই জায়গায় ইনফেকশন হয়, সেটাও হসপিটাল ইনফেকশন। হসপিটাল ইনফেকশনটা একটা ওয়াইড রেঞ্জ। এই হসপিটাল ইনফেকশন কন্ট্রোলের উপরে একটা হসপিটালের নেম অ্যান্ড ফেম বা আমরা যেটাকে বলি সুখ্যাতি বা তার জনপ্রিয়তা অনেকখানি নির্ভর করে যে কোন হসপিটাল অপারেশনটা হয়েছিল বা কোন হসপিটালে রোগীটা ভর্তি ছিল। এটা আমার মনে হয় একটা বিরাট ইম্প্যাক্ট প্লে করছে আমাদের দেশে। কমিউনিটি ইনফেকশন এবং হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন সেগুলো আসলে কিভাবে ছড়ায়? আমাদের যে ইমিউনিটি যাদের আছে তাদের তো আর হসপিটালে ভর্তি হয় না। আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমাদের ইমিউনিটি ব্যবস্থা যখন, আমাদের ইমিউন স্ট্যাটাস যখন খারাপ পর্যায়ে, তখনই আমরা হসপিটালে ভর্তি হই। নিশ্চয়ই। তো এই জন্য যখনই আমার ইমিউনিটি বা আমার রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, সুতরাং তখন হসপিটালে এমন একটা জায়গা, আমরা বলি হসপিটাল ইজ এ বাগার হাউস বা একটা ডাস্টবিন বলতে পারি। বাগার হাউস মানে হলো সবচেয়ে খারাপ জায়গা, যেখানে সবগুলি ব্যাকটেরিয়া, ভাইরাস, যতগুলি জীবাণু আছে জীবাণুরা বসবাস করে। আর আমার রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন খারাপ হয়ে যায়, তখন তারা আমাকে এটা একটা বিরাট আমার জন্য হুমকি স্বরূপ দাঁড় করায় এবং তারা তখন সহজেই আমাদেরকে আক্রমণ করে। সো এই যে হসপিটাল ইনফেকশনটা, সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী, অথবা আমরা যেটা বলি হসপিটাল এনভায়রনমেন্ট, আমি যেখানে থাকি আশেপাশে যা আছে সবই কিন্তু আমরা বলি এনভায়রনমেন্ট। সো এই পরিবেশে যে ব্যাকটেরিয়াগুলি থাকে, আমাদের যে আশেপাশে আমরা যে হসপিটালে যে বিছানায় থাকছি, আমাদের হসপিটালে যে কাপড় চোপড় দেওয়া হচ্ছে বা লিনেন দেওয়া হচ্ছে, আমাদের যেটা দিয়ে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, হসপিটাল লন্ড্রি, আমার হসপিটালে যে ইকুইপমেন্টগুলি ব্যবহার করা হচ্ছে, যে আমার অ্যাটেন্ডেন্ট আসছে, যে আমার হসপিটাল ওয়ার্কার যারা কাজ করছে, হসপিটাল অ্যাটেন্ডেন্ট যারা আমাকে দেখতে আসছে, হসপিটালের ডক্টর, এভরিবডি ইজ পার্ট অফ দিস হসপিটাল ইনফেকশন। সো সবাইকেই এইটাই মাথায় রেখে আমাদের ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে। আর কমিউনিটি যেটা বললেন, কমিউনিটিতে আমরা সবাই কমিউনিটির অংশীদার। কমিউনিটিতে আমাদের সহজে আমাদের যারা সুস্থ অসুস্থ সবাই আছি, বয়স্ক, তারপরে ছোট বাচ্চা, সবাই মিলিয়ে আমাদের একটা কমিউনিটি। তো কমিউনিটি ইনফেকশনও আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কারণ কমিউনিটি ইনফেকশন থেকেই যখন একটা ইনফেকশন হয়, যখন আমরা ভালো করতে পারি না, তখনই কিন্তু আমরা কমিউনিটি থেকে হসপিটালে চলে যাই। সো কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশনও আমাদের হসপিটাল ইনফেকশনের উপর একটা বিরাট রোল প্লে করছে। ইনফেকশন সেগুলো আসলে কিভাবে ছড়াচ্ছে? ইনফ্যাক্ট আমরা যেটা বলি যে আকাশে বাতাসে চারদিকে সর্বত্র জীবাণু ঘুরে বেড়াচ্ছে। সো আপনার খাওয়ার সাথে, আপনার বাতাসের সাথে, নিঃশ্বাসের সাথে, হসপিটালে যে পানি ব্যবহার করছি, হসপিটালে যে ইকুইপমেন্ট ব্যবহার করছি, যে স্যালাইন নিচ্ছি, আমি যে ডক্টর আমাকে, ইভেন যে ডক্টর আমার স্টেথোস্কোপ দিয়ে দেখছে,
ওটা আমি আরেক রোগীকে যে উনি দেখছেন। নিশ্চয়ই। সো অল দ্য ইকুইপমেন্টস ইউজ ফর দ্য পেশেন্ট ট্রিটমেন্ট সেগুলো আমাদের একটা ওয়ান অফ দ্য সোর্স অফ ইনফেকশন ইন দ্য হসপিটাল। আর কমিউনিটিতে তো আমরা বললাম ধুলাবালি যে আশেপাশে যাই আছে সেখান থেকে আপনার ইনফেকশন ছড়াচ্ছে। আমরা চারপাশের পরিবেশ আমরা থুতু ফেলছি, আমরা কফ ফেলছি, সেখান থেকে কিন্তু এয়ার ড্রপলেটের মধ্যে ইনফেকশন ছড়াচ্ছে। আমরা অনেক সময় রোগীদের বলতে শুনি যে একই পরিবেশে আমরা থাকছি, কারোর সাধারণ ফ্লু হচ্ছে, কারোর সাধারণ ফ্লু হচ্ছে না। এই যে একজনের ইনফেকশন হচ্ছে আরেকজনের ইনফেকশন হচ্ছে না, কেন হচ্ছে এমন? আসলে এটা ডিপেন্ড করে ইমিউনিটির উপরে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে অথবা যদি আর্লিয়ার আপনি এই ইনফেকশনটাতে আপনি হয়ে থাকেন, আপনার দেহে একটা অ্যান্টিবডি তৈরি হবে। যদি আপনার জীবনে একবার চিকেন পক্স হয়, আপনার যদি অ্যান্টিবডি তৈরি হয় আর আপনার চিকেন পক্স হবে না। আপনার মিজেলস যদি হয়, একবার যদি হয় আর হবে না। ব্যাপারটা হলো এরকম যে আপনার মধ্যে যদি অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে, আপনার ইমিউনিটি যদি খুব ভালো থাকে, আপনি এটা আক্রান্ত হবেন না। কিন্তু একটা ছোট বাচ্চা, একজন বয়স্ক মানুষ, তার ইমিউন স্ট্যাটাস এমনিতেই কম থাকে, অথবা একটা ট্রান্সপ্লান্ট পেশেন্ট যার, অথবা একজন ক্যান্সার পেশেন্ট যে ক্যান্সার থেরাপি নিচ্ছে, এমনি তাদের ইমিউনিটি ব্যবস্থা এমনিতেই দুর্বল থাকে। সুতরাং সবল যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলি সহজে আপনাকে আক্রমণ করতে পারে। পাশাপাশি আপনি যদি একজন ইমিউনিটি সক্ষম, তার কিছু হবে না, কিন্তু আপনার ইমিউনিটি দুর্বল থাকে, আপনি আক্রান্ত হয়ে যাবেন। বয়সের কি ভূমিকা রয়েছে এই ইনফেকশনের ক্ষেত্রে? বয়স্ক যারা, তাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়, কারণ এইজ ইজ এ ফ্যাক্টর। আমরা যতই বলি এই যে একটা বয়স একটা ব্যাপার, ছোট বাচ্চা তাদের ইমিউনিটি কম, আবার যারা বয়স্ক ব্যক্তি তাদের আমরা যেগুলি বলি যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেগুলো আমরা যে ইমিউন সিস্টেম আমাদের ছিল, বয়স যত জায়গায় তাতে আস্তে আস্তে জেনেসিস এই সিস্টেমগুলি দুর্বল হয়ে যায়। সুতরাং বয়স্কদের এ ব্যাপারে অনেক আক্রান্ত হওয়ার অনেক সম্ভাবনা থাকে। পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা এই ইনফেকশন কন্ট্রোলের জন্য? অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করা হয়। যেসব পেশেন্ট আইসিইউতে থাকে, আমরা কিছু রিসেন্টলি দেখলাম যে আইসিইউ পেশেন্টগুলি বিভিন্নভাবে তারা দুর্বল থাকে, তাদেরকে ভেন্টিলেশন করা হয়, সেটাকে আমরা বলি লাইফ সাপোর্ট। তাদেরকে বিভিন্ন রকম ইকুইপমেন্টের সংস্পর্শে আনতে হয়, তাদের ডায়ালাইসিস করতে হয়। যারা কিডনি পেশেন্ট বা যারা ক্যান্সার পেশেন্ট, তাদের অনেক রকম প্রসিডিউরের মধ্যে যেতে হয়। তো প্রসিডিউর যখনই আমি কোনো প্রসিডিউরে যাব, প্রসিডিউর রিলেটেড অনেকগুলি ইনফেকশন হয়। তো ইনফেকশনগুলি সেটা করতে হলে আমাকে হয় রক্ত পরীক্ষা করতে হবে, অথবা তার কফ, মল, মূত্র এগুলি পরীক্ষা করে আমরা, যেমন আমরা বলি ক্যাথেটারাইজ যে ইনফেকশনটা হয়, ইউরিন পরীক্ষা করে বা মূত্র পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে তার ক্যাথেটারাইজ ইনফেকশন হয়েছে ডিউ টু স্টে ইন দ্য হসপিটাল। আরেকটা হতে পারে সেপ্টিসিমিয়া হয়ে যায় পেশেন্টের, যে আইসিইউতে ট্রিটমেন্ট চলাকালীন ইনফেকশনটা রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা রক্ত পরীক্ষা করে বলতে পারি। আবার কিছু কিছু আছে আমরা আলট্রাসোনোগ্রাম, দেন এক্সরে, এমআরআই করে দেখতে পারি যে তার লাংসে কোনো ইনফেকশন আছে কিনা। সো অনেকগুলি মডালিটিস আছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার ইনফেকশন হয়েছে। ইনফেকশন প্রতিরোধ ব্যবস্থা হসপিটালের ক্ষেত্রে সেটির আসলে ডায়াগ্রামটি কেমন হয়ে থাকে, বিস্তারিত একটু আপনার কাছ থেকে জানবো। এখানে যে ব্যাকটেরিয়াগুলি বা ভাইরাসগুলি দিয়ে আক্রমণ হয়, সেই ব্যাকটেরিয়াগুলি সাধারণত মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স বা অ্যান্টিব্যাকটেরিয়াল ওখানে কাজ করেন। এই ব্যাকটেরিয়াগুলি বহুরূপী হয়। তার মানে হলো তাদের বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম তাদের আচার ব্যবহার হয়, যার ফলে এই ব্যাকটেরিয়াগুলি সহজে আমরা প্রচলিত অ্যান্টিবায়োটিক দিয়ে তাদেরকে আমরা কিল করতে পারি বা ধ্বংস করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে হসপিটাল থেকে যে ব্যাকটেরিয়াগুলি আমরা আইসোলেট করি বা কালচার করে পাই, সেগুলি সাধারণত মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বা বহুরূপী বা বহুবিধ প্রতিরোধী ব্যাকটেরিয়া হয়ে থাকে। তো এটা একটা বিরাট ইম্পর্টেন্ট ইস্যু যে হসপিটাল ইনফেকশনের ব্যাকটেরিয়াগুলি বা ভাইরাসগুলি তারা খুবই প্রতিরোধ ব্যবস্থা, তাদের নিজেদের মধ্যে নিজেরা প্রতিরোধ ব্যবস্থা করে তোলে। ইনফেকশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনছিলাম, হসপিটালে কিভাবে আসলে ইনফেকশন প্রতিরোধ করা যায়? আমাদের দেশে অনেক হাসপাতাল হয়েছে, বাট হাসপাতালে তেমন কোনো, আমি যেটা দেখেছি, ইনফেকশন কন্ট্রোলের ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা আসলে আমাদের গ্রহণ করা দরকার। আর ইনফেকশন কন্ট্রোল ব্যাপারটা হলো যে মাল্টি ডিসিপ্লিনারি, শুধু একজন না, হাসপাতালে যে পরিচালক বা হাসপাতাল যারা চালায় তাদের না, এই ব্যাপারটি আমাদের সবার মাথায় রাখতে হবে যে মেডিসিন, সার্জারি, গাইনি মানে হোয়াট এভার দ্য প্রফেশনালিস্ট, সবারই এটা মাথায় রাখতে হবে। তা না হলে একজন 1% ক্যানট কন্ট্রোল দিস ইনফেকশন। আমাদের দেখতে হবে ইনফেকশন কেন হচ্ছে বা কীভাবে হচ্ছে। এই যে আমরা বললাম যে একটা ওটির ভিতরে আমরা অপারেশন করছি, ওটির যে এনভায়রনমেন্ট আছে, যে বাতাস, যে এসির বাতাস যাচ্ছে, এই এসিটা কি ফিল্টার করা আছে? এই এসির ভিতর দিয়ে যে ব্যাকটেরিয়াটা যাচ্ছে সেটা কি আমরা প্রতিরোধ করতে পারছি? যে ওটি টেবিলে আমরা পেশেন্টকে সার্জারি করছি, ওই টেবিলটা কি ইনফেকশন ফ্রি আছে? যে ইকুইপমেন্ট দিয়ে আমরা সার্জারি করছি, সেই ইকুইপমেন্টগুলি কি প্রপারলি স্টেরিলাইজ করা হয়েছে? যে আশেপাশে যে আমরা যারা কাজ করছি তাদের হ্যান্ড কি স্টেরিলাইজ করা আছে? আমাদের শুধু একজন সার্জন না, তার পাশে অনেক সার্জারি সহকারী থাকেন, আমাদের নার্স আছেন, আমাদের আয়া আছেন, আমাদের স্টাফ আছেন, যারা আমাদের সার্জনকে সাহায্য করছেন বা সহকারী হিসেবে আছেন, তাদেরকেও এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সো ইটস এ টিম ওয়াইজ হিসেবে ইনফেকশনকে কন্ট্রোল করতে হবে। সো আমাদের
হসপিটালে যে পরিবেশকে আগে আমাদেরকে স্টেরাইল করতে হবে, পরিবেশকে আমাদের জীবাণুমুক্ত করতে হবে। আমরা অনেক সময় দেখি যে রোগী যখন আসলে হাসপাতালে ভর্তি রয়েছেন, রোগীর স্বজনরা এসে ভিড় করেন তাকে দেখার জন্য। সেক্ষেত্রেও কি আসলে ইনফেকশন ছড়ানোর কোনো সম্ভাবনা থাকে কিনা? অবশ্যই আমি এই ব্যাপারটি আপনাকে বলতে চাচ্ছিলাম যে যারা অ্যাটেন্ডেন্ট বা রুগী যারা তার অভিভাবক রুগীকে দেখতে আসেন, আসলে আমরা জানি আমাদের দেশে আমরা সবাই দর্শনার্থী হিসেবে যাই। আমরা মনে করি এরকম একজন অসুস্থ হলো, আমরা দেখলে তা হয়তো উনি ভালো ফিল করবে। অবশ্যই ভালো ফিল করবেন, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত অ্যাটেন্ডেন্ট আপনার পাশে থাকবে, আপনাকে বাড়ি ফিরে যেতে তত সময় আপনার লাগবে। কারণ আপনি তো একজন সুস্থ ব্যক্তি, আপনার ইমিউনিটি স্ট্যাটাস অনেক ভালো, কিন্তু যাকে আপনি দেখতে গিয়েছেন, যিনি হাসপাতালে ভর্তি আছেন, তার ইমিউন স্ট্যাটাস বা রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার চেয়ে অনেক কম। যার ফলে আপনি যে ব্যাকটেরিয়াটি আপনার বডিতে আছে, আমরা বলি নর্মাল ফ্লোরা ফর ইয়োর বডি, আপনার সবার বডিতে কিন্তু কিছু ব্যাকটেরিয়া অবশ্যই আছে, সেই ব্যাকটেরিয়াগুলি আপনার ভালো কাজের জন্যই আছে। কিন্তু যখন আপনি হাসপাতালে যাবেন, ওই নর্মাল ব্যাকটেরিয়াগুলি তখন আর আপনার নর্মাল থাকবে না, সেগুলি আপনার শত্রু হয়ে যাবে। কিন্তু যিনি যাচ্ছেন তার জন্য ব্যাকটেরিয়া নর্মাল, কিন্তু যাকে আপনি দেখতে যাচ্ছেন তার জন্য এটা শত্রু। সুতরাং এই ব্যাকটেরিয়াটা ওনার কাছে ক্রস ইনফেকশন হয়ে যাবে এবং সেখানে ইনফেকশনটাকে পরিধি আরও বেড়ে যাবে এবং তাকে বাড়ি ফিরিয়ে যেতে আরও অনেক সময় লাগবে। ইনফেকশন প্রতিরোধ ব্যবস্থার এই বিষয়গুলো নিয়ে আপনার থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইনফেকশন প্রতিরোধ ব্যবস্থা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয়, যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয়, তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসা বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে, এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য।
এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয়, যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয়, তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। ইনফেকশন সাথে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল কিংবা অন্যান্য যে ওষুধ রয়েছে সেগুলোর আসলে সম্পর্কটি কেমন হওয়া প্রয়োজন? হাসপাতালে আমাদের গবেষণায় দেখা গিয়েছে যে যে সকল ব্যাকটেরিয়া আমরা হাসপাতাল থেকে আইসোলেট করি তাদের মেজরিটি দেখা যাচ্ছে বা প্রধানত সবগুলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বা মাল্টি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। তো এটা হলো প্যাটার্ন, যে ব্যাকটেরিয়াগুলি হাসপাতালে থাকে, প্রিভেইল করে, তারা হসপিটালের আবাসস্থলের কারণে তারা ন্যাচারালি বা ইনস্টিংক্টলি তারা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যায়। সো এইটাই একটা ইম্পর্টেন্ট, যে হসপিটাল ইনফেকশনের সবচেয়ে খারাপ দিক হলো প্রোডাকশন অফ মাল্টি ড্রাগ ব্যাকটেরিয়া, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যতক্ষণ আপনি হসপিটালে থাকবেন ততক্ষণই আপনি একটা রিস্কের মধ্যে থাকবেন, সেই রিস্কটা হলো হসপিটাল ইনফেকশন। সুতরাং যত তাড়াতাড়ি আমরা রুগীকে বাড়ি পাঠাতে পারবো ততই আপনার জন্য নিরাপদ। আরেকটি ব্যাপার আমি আপনার সাথে শেয়ার করি, সেটা হলো আমরা জানি প্রত্যেক জায়গায় পুলিশিং একটা সিস্টেম আছে। রাস্তায় যান, আপনাকে সেখানে ট্রাফিক পুলিশ আছে, আপনি একটা সমাজে যান, সেখানে একটা থানা পুলিশ আছে, এভরিওয়্যার পুলিশিং ইজ দেয়ার। বাট হসপিটালেও একটা পুলিশিং সিস্টেম থাকা দরকার, সেটা হলো আপনার ইনফেকশন কন্ট্রোল পুলিশ, যেটাকে আমরা বলছি ইনফেকশন কন্ট্রোল কমিটি। সেই কমিটিতে যারা থাকবেন তারা এই পুলিশি একটা অ্যাডভাইজারিং একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। তাহলে হবে কি, যে আমি যদি একটা পুলিশিং ইয়েতে থাকি, আমার মাথায় থাকবে আমি যদি একটা অপারেশন করি, সেই অপারেশনে যদি দেখা গেল একটা ইনফেকশন হয়ে গেল, তাহলে যে ইনফেকশন টিম আছে তারা ধরতে পারে যে আমার অবহেলার কারণে, আমার অজ্ঞতার কারণে, আমার স্টেরিলাইজেশন ইফেক্টিভনেসের কারণে পেশেন্টের ইনফেকশন হয়েছে। সেটাই আমার মনে একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হলো যে রুগী কিন্তু মনে করবে আমি ওই হসপিটালে গিয়েছিলাম, আমার যাওয়ার পরে তো ইনফেকশন হয়ে গেছে, তাহলে ওই হসপিটালের নেম অ্যান্ড ফেমের একটা ব্যাপার আছে। এই জিনিসগুলি আমার মনে হয় যারা হসপিটাল চালান তাদের আরেকটা ব্যাপার আমি এখানে আরও অ্যাড করব, আমাদের দেশে যে এই স্বাস্থ্য ব্যবস্থায় ইনফেকশন কন্ট্রোল যদি আমরা করতে পারি তাহলে আমাদের বাজেটের পরিমাণ অনেক কমে যাবে, কারণ একটা রুগীর কস্ট এবং তার যে ডিউরেশন অফ স্টে অনেকখানি কমে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। এবং দর্শকদের, যারা এনটিভির দর্শক, সবার সুস্বাস্থ্য এবং সুস্থ জীবন কামনা করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইনফেকশন প্রতিরোধ ব্যবস্থা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। স্বামী স্ত্রী একসঙ্গে থাকার পরে 1 বছর যদি তার বয়স অবশ্যই 30-এর নিচে হয়, যদি প্রেগনেন্সি না আসে, তখন আমরা সেটাকে একটা বন্ধ্যতার সমস্যা, ইট ইজ নট এ ডিজিজ, এটা আমরা একটা প্রবলেম বলবো, যে প্রবলেমের সলিউশন আছে, এটাকে আমরা রোগ বলবো না। তো আমরা তখন সেটাকে আমরা বন্ধুত্ব বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।